প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। এই সর্বনাশের মূলে হইল রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এবং আমরা ল পড়িনি, কিন্তু আমরা ল মেকার দীর্ঘদিন। আমরা বারে বারে বলেছি রিভিউ পিটিশনটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে। উনি প্রথম থেকে ওএমআর ট্যাম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, সাদা খাতা, টাকা নিয়ে এবং ওদের দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন, যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারে 22 সালে মেনে নিলে আজকে এই 26,000-এর সর্বনাশ হতো না, ওটা 5-6,000-এ রয়ে যেত। উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন, ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেট অ্যাসাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন। এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লটটাই বাদ চলে গেছে। ওই 4,000-এর মধ্যে কিন্তু অযোগ্য আছে, যোগ্য আছে। এটা একটা সর্বনাশ করেছেন। আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না। বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন, ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রিড পার্সন যেই যাচ্ছেন, সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য, আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, বাড়ি চলে যান। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কথা বলেছিলেন, আজকে ডিগবাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন। অসত্য বা হত ইতি গজ। আমি আবারও বলি, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য, আমরা আশা করেছিলাম বিকেল 5টায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন, তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে। এবং আপনি আপনার এসএসসি, আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে উড়িয়ে দিয়েছিলেন হার্ড ডিস্ক এবং ওএমআর উদ্ধার করে দিয়েছে, সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন। আপনারা যাবেন না, তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই। তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের লক অ্যান্ড কি হয়ে গেল। আপনার যদি এত দরদ, অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন। আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী। আপনি অনেক শ্রী এনেছেন, আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে 25,000, 30,000, 20,000 যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে দিন। স্কিমটার নাম দিন চৌর্যশ্রী, মানে চৌর্যবৃত্তি। চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন। আর বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না। আমরা তাদের চাকরি থাকুক চাই, কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি, পরীক্ষায় তাদের বুঝতে হবে। এবং আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে, এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে। ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে 2026-এ অবৈধভাবে ভোটে জেতার জন্য। তাই এটা একটা দিক। আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে, এই সরকারের আমলে নয়, অনেক আগে, আজ থেকে 20 বছর আগে, 96-97 সালে, আরো আগে, সেই সময় এসএসসি তৈরি হয়, স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসাবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয়, যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল। তাই আজকে এসএসসির অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে। এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি, তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার।
তার সচিব আছে WBCS অফিসার। আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে। আপনি এসএসসির কে, অর্ডার তো এসএসসির উপরে। আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন, বিচার ব্যবস্থাকে আপনি হেয় প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন। আপনি বললেন 31 মের মধ্যে নাম নথিভুক্ত করুন। আপনি বললেন পরীক্ষার পরে 15 নভেম্বর রেজাল্ট বেরোবে, 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। আপনি বলার কে? হরিদাস পাল। এটা তো এসএসসির বলার কথা। এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি, এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার। এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলা? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম। আমার অভিজ্ঞতায় আমি যখন হারি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট, পিসির পোস্ট। আজকে ব্রাত্য বসু একজন অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তাকেও আজকে ভৃত্য বসু বলে আমরা বলি, তাকেও আজকে পুরো শিক্ষার ব্যবস্থা থেকে আউট করে দিলেন। তিনি পিকচারে নেই। তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে 2026-এ বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে, তাকে বাতিল করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, সব মিটে যাবে। এত চোখের জল আর দেখতে হবে না, এত মন্দির ঠাকুর আর ভাঙবে না, এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না, সব ঠিক হয়ে যাবে। একটাই অযোগ্য আর সব যোগ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শূন্য পদের সংখ্যা বাড়ানো হবে, শূন্য পদের সংখ্যা বাড়ানো হবে। উনি পারবেন না করতে। সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে 16 সালের ভ্যাকেন্সির উপরে। 16 সালের যে 22.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল, তারাই, তাদের মধ্যে অযোগ্য 6-7 হাজার বাদ যাবে। কারা বাদ যাবে বলা আছে, ওএমআর টেম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, ফাঁকা খাতা এবং প্যানেল এর যে লংজিভিটি, তার বাইরে যারা আছে, এই 4টা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন। নট অনলি প্রেজেন্ট টিচার, নন টিচিং, যারা 16তে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে। কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না। তার কারণ আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন, ওবিসিতে তার মীমাংসা হয়নি। আপনি অবৈধভাবে 111টা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন, যার মধ্যে 107টা হচ্ছে মুসলিম কমিউনিটি, যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, 15 জুলাই আবার ডেট আছে। আপনার কোনো ক্ষমতা নেই 100 পয়েন্ট রোস্টার মানার। আপনি তো ভর্তি করতে পারছেন না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7ই মে বেরিয়েছে, আজকে 27 মে, 21 দিন অতিবাহিত। আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না, কারণ সেখানে ওবিসির 17% যে রিজার্ভেশন, সেটা ডিক্লেয়ার করতে হবে। 10 সালের আগের যে সার্টিফিকেট, 10 সালের পরের সার্টিফিকেট, এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি বলে। চাকরিহারাদের বিরুদ্ধে, চাকরিহারাদের জন্য সর্বশক্তি দিয়ে লড়ুন বলেছেন মুখ্যমন্ত্রী। কেমন লড়বেন? নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন? আমি যতক্ষণ আছি চিন্তা নেই, আমি রিভিউতে যাচ্ছি। এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন, সর্বনাশ করেছেন। গ্রুপ ডি, গ্রুপ সি 4000-এর মধ্যে আমি বলছি 1400 জাল, 2600 জেনুইন। 2600 ছেলেকে পথে বসিয়েছেন। সিভিক নন টিচিং করে দিয়েছেন 20,000, 25,000। কতদিন? ডিসেম্বরের পরে কোথায় যাবে এরা? আপনি থাকবেন না। আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করিয়ে দেবেন। 26-এ আপনাকে লোক জেতাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যত গুন্ডামি করুন, যা খুশি করুন, 26-এ আপনি জিততে পারেন না। কালীগঞ্জে বিধানসভা ভোটে এখানে 6000 ভোটের তালিকা থেকে ভোটার লিস্টের নাম বাদ গেছে। নির্ণায়ক হতে পারে ভোটার লিস্টে জেতার ক্ষেত্রে।
কালীগঞ্জে এর মধ্যে 3,500 ডেথ তো বাদ যাবে, তো আমাদেরও দাবি ছিল। আমি আপনাকে বলছি, কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে। আমাদের যে কোর ভোট আছে 43%, সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকে। বাকি যে 57% আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করবে, মালের দায়িত্ব আর কি, আমি দায়িত্ব নিতে পারছি। রাজধানীতে আমাদের যে 43% কোর ভোট আছে, যা 24 সালে অমৃতা রায় মহোদয়া 67,000 ভোট পেয়েছিলেন, 21 সালে অভিজিৎ ঘোষ 65,000 ভোট পেয়েছিলেন। আমাদের যে কোর ভোট, যারা রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে, সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম ফুলে পড়বে। তারা প্রার্থী দেখে না, তারা নরেন্দ্র মোদীকে দেখে, তারা ভারত মাতাকে, অখণ্ড ভারতের কল্পনা করে, তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে। এটুকু আমি বলতে পারি। বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা। একটা উদাহরণ নদিয়ার মাটিতে দিয়ে যাই, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মাটিতে পশ্চিমবাংলায় কি উপনির্বাচন হয়? হয় না। 2021 শান্তিপুরে এমএলএ জিতেছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার। তিনি এমএলএ সিট ছাড়েন, উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামী বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে 60,000 ভোটে হারান, 60+। সেই কেন্দ্রে গত 1 বছর আগে হওয়া নির্বাচনে, সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিড পেয়েছেন? 30,000-এর কাছাকাছি লিড পেয়েছেন। মাননীয় সুবিধাবাদী মুকুটমণি, তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন। তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন? হ্যাঁ, বিধানসভা 37,000-এর হারিয়েছে তার নিজের কেন্দ্রে। সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দা সবচেয়ে হাইয়েস্ট করেছে। সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিটে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন। আবার বলে গেলাম, 8 মাস পরে যে ভোট হবে, মুকুটমণি অধিকারী অন্তত 50,000 ভোটে হারবে। লিখে রাখবেন, 50,000 ভোটে হারবে। আমি তো 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন। আমি 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি। 50,000 ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে। তাই বাই ইলেকশনের চর্চা কম করুন, 26-এর চর্চা বেশি করে। রাজধানীতে তৃণমূল সাংসদদের জরুরি বৈঠক, দলীয় সাংসদদের থাকতে নির্দেশ। কি কারণে? রাজধানী আবার কোথায়? তৃণমূল তো আঞ্চলিক দল, তাদের তো রাজধানী কলকাতা। তৃণমূল কংগ্রেস তো ন্যাশনাল পার্টি নয়। আপনি বলুন ভারতের রাজধানী, ভারতবর্ষের রাজধানীতে দিল্লি। তৃণমূল কংগ্রেস আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দুটোই হচ্ছে স্টেট পার্টি, এটা ন্যাশনাল পার্টি নয়। কামালপুরে আবার বড়জোড়া হতে চলেছে, কামালপুরে আবার বড়জোড়া হতে চলেছে, কি বলতে চান? এখান থেকে বাড়ির পাশে কামালপুর, সেখানে বড়জোড়া আবার হতে চলেছে। এটা পিসি ভাইপোর নিজেদের খাপের জন্য। এর জন্য দায়ী তৃণমূল এবং পুলিশ। পাসপোর্ট নিতে গেলে পুলিশের ভেরিফিকেশন ইম্পর্টেন্ট। পুলিশের ভেরিফিকেশন হয় বিশেষ কমিউনিটি দেখে এবং টাকার বিনিময়ে। স্বাভাবিকভাবে পাসপোর্ট অথরিটির চেকিং এর সুযোগ নেই, তাদের ইনফ্রাস্ট্রাকচার থানা লেভেলে নেই। থানা লেভেলে পুলিশের উপর তারা ডিপেন্ড করে। এই জন্যই এই সরকারটাকে তুলে ফেলে দেওয়া উচিত।
অসমে হেমন্ত বিশ্ব শর্মা যেমন করছেন, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিস যেমন করছেন, গুজরাটে ভারতীয় জনতা পার্টির সরকার যেমন করছেন, ঠিক এমনই ভাবে এমন একটা রাষ্ট্রবাদী সরকার এখানে আনুন যারা হিন্দু শরণার্থীদের আশ্রয় দেবে। উদ্বাস্তু ধর্মীয় উৎপীড়নের কারণে তারা বাংলাদেশ ছাড়ছেন, আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, আসাম যে ব্যবস্থা নিচ্ছে সেই ব্যবস্থা চলুন।